আপনি বা আমি প্রতিদিন যে খাবারগুলোই খাই না কেন সেগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: শর্করা, আমিষ এবং স্নেহ। আমাদের দৈহিক শক্তির প্রধান উৎস হচ্ছে এই শর্করা জাতীয় খাবার। ভাত থেকে শুরু করে ঘাস পর্যন্ত প্রায় প্রতিটি উদ্ভিদেই শর্করা আছে। আর এখানেই একটি প্রশ্নের জন্ম হয়, তাহলে কি ভাতের বদলে ঘাস খাওয়া যাবে? গরু কিংবা ছাগল ঘাস খেয়ে হজম করতে পারলেও মানুষ ঘাস হজম করতে পারে না কেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শর্করা জাতীয় খাদ্য আসলে কি, সরল এবং জটিল শর্করা বলতে কি বোঝায়, স্টার্চ আর সেলুলোজের মধ্যে পার্থক্য কী কী, আর ঘাস শর্করা হলেও আমরা সেটাকে হজম করতে পারি না কেন। তো চলুন শুরু করা যাক। শর্করা বা কার্বোহাইড্রেট হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত এক ধরনের জটিল জৈব যৌগ, যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1। অর্থাৎ কার্বন পরমাণু একটি থাকলে হাইড্রোজেন থাকবে দুইটি এবং অক্সিজেন থাকবে একটি। আর কার্বন যদি 6টা থাকে তাহলে হাইড্রোজেন থাকবে 12টি আর অক্সিজেন 6টি। জি, আপনি মনে মনে যা ভাবছেন সেটাই ঠিক। ভাত খাওয়া মানে এই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন খাওয়া। এটি হচ্ছে গ্লুকোজ, খুবই পরিচিত একটি সরল শর্করা। আমাদের কোষ এই গ্লুকোজকে খুব সহজে এবং দ্রুততার সাথে ভেঙে শক্তি তৈরি করতে পারে। কার্বোহাইড্রেট মূলত 3 ধরনের: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। স্যাকারাইড শব্দটি এসেছে গ্রিক শব্দ স্যাক্রন থেকে, যার অর্থ হচ্ছে সুগার বা চিনি, আর মোনো মানে এক। তাহলে মনোস্যাকারাইড হলো এক চিনি। যেমন গ্লুকোজ হচ্ছে একটি মনোস্যাকারাইড। এমন দুটি মনোস্যাকারাইড একসাথে যুক্ত হলে তৈরি হয় ডাইস্যাকারাইড, আর অনেকগুলো মনোস্যাকারাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করে পলিস্যাকারাইড, যেমন ভাত, রুটি ইত্যাদি। এখন মনোস্যাকারাইডকে আমাদের কোষ খুব সহজেই ভেঙে ফেলে শক্তি তৈরি করতে পারে। যেমন আপনি যদি সরাসরি গ্লুকোজ খান তাহলে খুব দ্রুত আপনি নিজেকে চাঙ্গা অনুভব করবেন। অপরদিকে পলিস্যাকারাইডকে আমাদের কোষগুলো সরাসরি ভাঙতে পারে না। এক্ষেত্রে প্রয়োজন হয় বিশেষ একটি তন্ত্রের, আর সেটি হলো পরিপাকতন্ত্র। অর্থাৎ আমরা যে ভাত, রুটি এসব খাই, এগুলোকে প্রথমে আমাদের পরিপাকতন্ত্র ভেঙে সরল শর্করাতে পরিণত করে, তারপর সেগুলো শক্তি উৎপাদন করতে পারে। এই যে মনোস্যাকারাইডকে আমাদের কোষ সরাসরি ভেঙে শক্তি তৈরি করতে পারে, এজন্য এদেরকে বলে সরল শর্করা। আর পলিস্যাকারাইডকে এভাবে ভাঙতে পারে না বিধায় এদেরকে বলে জটিল শর্করা। তাহলে প্রশ্ন হলো, পলিস্যাকারাইডগুলোকে ভেঙে মনোস্যাকারাইডে পরিণত করার কি উপায় আছে? দেখেন, স্টার্চ এবং সেলুলোজ খুব সহজপ্রাপ্য দুটি পলিস্যাকারাইড। যেমন ধানে পাওয়া যায় স্টার্চ, আর ধানের পাতায় থাকে সেলুলোজ। স্টার্চ মূলত উদ্ভিদ খাদ্য হিসাবে সঞ্চয় করে রাখে, আর সেলুলোজ উদ্ভিদের গাঠনিক উপাদান হিসাবে থাকে। এখন দেখেন, এই স্টার্চ আর সেলুলোজ দুটোই কিন্তু পলিস্যাকারাইড, কিন্তু এদের গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্য আছে। স্টার্চ গঠিত হয় আলফা গ্লুকোজ দিয়ে, আর সেলুলোজ গঠিত হয় বিটা গ্লুকোজ দিয়ে। গ্লুকোজের 1 নম্বর কার্বন পরমাণুতে হাইড্রোক্সিল গ্রুপটি এই দিকে থাকলে একে বলে আলফা গ্লুকোজ, আর যদি হাইড্রোক্সিল গ্রুপটি এই দিকে থাকে তবে তাকে বলে বিটা গ্লুকোজ। এখন দুটি আলফা গ্লুকোজ যখন পরস্পরের কাছাকাছি আসে, তখন এদের 1 নং আর 4 নং কার্বন পরমাণুর সাথে থাকা এই হাইড্রোক্সিল গ্রুপ থেকে দুটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু পানি হিসাবে বের হয়ে যায়। ফলে গ্লুকোজ দুটি পরস্পরের সাথে একটি বন্ধন তৈরি করে, যাকে বলে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। এটি দেখতে অনেকটা ব্রিজের মতো। একই পদ্ধতিতে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনও তৈরি হয়। আর এভাবেই 200 থেকে 2 লক্ষ গ্লুকোজের অণু মিলিতভাবে স্টার্চ তৈরি করে। আর একটি ভাতের দানার মধ্যে এমন কয়েক মিলিয়ন স্টার্চ থাকতে পারে। আমরা মূলত স্টার্চ যেমন ভাত, আলু ইত্যাদি হজম করতে পারি, কারণ আমাদের পরিপাকতন্ত্রে থাকা অ্যামাইলেজ নামক এনজাইম এই আলফা গ্লাইকোসাইডিক বন্ধনকে খুব সহজেই ভেঙে ফেলতে পারে। ফলে স্টার্চ নামক পলিস্যাকারাইড পরিপাক হয়ে গ্লুকোজ নামক মনোস্যাকারাইডে পরিণত হয়। কিন্তু সমস্যা হচ্ছে উদ্ভিদের পাতা কিংবা ঘাসে থাকা সেলুলোজের ক্ষেত্রে। সেলুলোজ তৈরি হয় বিটা গ্লুকোজ দিয়ে। দুটি বিটা গ্লুকোজের 1 নং আর 4 নং কার্বন পরমাণুর এই হাইড্রোক্সিল গ্রুপগুলো অবস্থানগত কারণে পরস্পরের সাথে যুক্ত হয়ে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করে, যেটি দেখতে মোটেই ব্রিজের মতো নয়, বরং বেশ জিগজ্যাগ বা আঁকাবাঁকা। আর এজন্যই আমাদের পরিপাকতন্ত্রে থাকা এমাইলেজ নামক এনজাইম এই বন্ধনকে ভাঙতে পারে না।
তাই আমরা সেলুলোজ হজম করতে পারি না। বিটা গ্লাইকোসাইডিক বন্ধন ভাঙতে একটি বিশেষ ধরনের এনজাইম প্রয়োজন, যাকে বলে সেলুলেজ। আর এটি পাওয়া যায় গরু কিংবা ছাগলের দেহে। ঘাসের প্রধান উপাদান যেহেতু সেলুলোজ, আর গরুর সেলুলেজ এনজাইম আছে কিন্তু মানুষের নেই, তাই গরু ঘাস হজম করতে পারে কিন্তু মানুষ পারে না। তবে উদ্ভিদের দেহের সেলুলোজ ছাড়া বাকি যে সকল উপাদান আছে সেগুলো মানুষ ঠিকই হজম করতে পারে। আপনি পান কিংবা ঘাস যেটাই খান না কেন, সেলুলোজ বাদে বাকি অংশটুকু আপনার দেহে শোষিত হতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।